কবি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ে কবি, লেখক, সাংবাদিক, ছাত্র, যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত, সাবেক প্রিন্সিপাল আমার অত্যন্ত স্নেহভাজন, বিপরীত ধারার মানুষ, প্রচলিত ধারার বিপরীত আমাদের অবস্থা সেই যাত্রায় আমরা সফল হয়েছি। আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি। ৭৩ বছর বয়স, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কারণে পৃথিবীব্যাপী এই যে অবক্ষয়, চরম অবক্ষয়ের সঙ্গে সময়ে আপনারা যারা এখন কথা বলেন, দেখেন, চর্চা করেন, ভালো কথা বলার চেষ্টা করেন, সত্য বলার চেষ্টা করেন, ভালোবাসার কথা বলার চেষ্টা করেন, সংগ্রামের কথা বলার চেষ্টা করেন, সাহিত্য সংস্কৃতির কথা বলার চেষ্টা করেন, তারা নিঃসন্দেহে সমাজের শ্রেষ্ঠ মানুষ। আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই বিকেলে আপনারা মানুষ যখন বিভিন্ন কাজ ব্যস্ত, তখন আপনারা এই দীর্ঘ সময় ধরে সাহিত্য করতে আলোচনা করেছেন। কারণ সাহিত্য সেই জিনিস, সাহিত্য সবসময় সত্যের কথা বলে, সাহিত্য ন্যায়ের কথা বলে, সাহিত্য সত্যের কথা বলে, সাহিত্য ভালোর কথা বলে, সাহিত্য দেশের কথা বলে, জাতির কথা বলে, প্রেমের কথা বলে, নদীর কথা বলে, পাহাড়ের কথা বলে, সাগরের কথা বলে, দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেপালে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের যিনি প্রধান নায়ক তিনি একজন রক স্টার। একজন রক স্টার একটা দেশ প্রধান হতে পারে, কিন্তু একজন দেশ প্রধান রক স্টার হতে পারে। একজন রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলে কবি হতে পারে না, কিন্তু কবি ইচ্ছা করলে রাষ্ট্রপ্রধান হতে পারে। এরশাদ সাহেব বহু চেষ্টা করেছে কবি হওয়ার জন্য, কিন্তু পারেনি। এবং তার প্রতিবাদ একটা বিখ্যাত কবিতা লিখেছিল, বাংলাদেশের রবি বাজার ভাত দে হারামজাদা নইলে মানচিত্র। কবি বিপ্লবের কথা বলে। তো আমি আপনাদের এখানে মোটামুটি সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যিনি এসেছেন তাকে আমি ধন্যবাদ জানাই। যশোর থেকে এখানে এসেছেন, আমাকে বললে আমি আরো পরিসরটা আরো বড় করার ব্যবস্থা করতে হবে। আমাদের এই সব ব্যবস্থা আছে, একটা শব্দযন্ত্রের ব্যবস্থা করতে হবে, ভালো পরিবেশ করতাম, আমার লাইব্রেরি আরো সদস্যদেরকে আমি আমন্ত্রণ জানাতাম, জানি ভালো পরিবেশ। আমি জানতে পারি না, আমি তো অনাহত এখানে, আমাকে এইভাবে ঠিক বলা হয়নি। গত শুক্রবারে আমাকে আতিয়া বললো যে এখানকার কবিরা বসবে, তো একটু লাইব্রেরিতে বলে দেন। আমি যথারীতি বলে দিচ্ছি, সকলে এসে দরজা খুলে বসেছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেদিন বসা হয়নি। আজকে আমি সর্বশেষ সময় জানতাম না, আমি 4টের সময় আমি যখন যাবো তাকে আমাকে বললো, তারপরে আমি সঙ্গে বললাম যে তুমি লাইব্রেরিতে যাও, খুলে দিল। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে আছেন তারা নিঃসন্দেহে এই সমাজে ভালো মানুষ, আর এই সমাজে বর্তমানে ভালো মানুষের বড় অভাব। অনেকেই তাদের বক্তব্যের ভিতরে স্পষ্টতা করার চেষ্টা করেছিল সময়ের কথা। সময় সবচেয়ে বড় একটা জিনিস। আমি ফারুক সাহেবের কবিতা পড়ি, ফারুক সাহেবের কবিতা আমার কাছে খুব মোটেই মনে হয়। কম বেশি আমি হাসানের কবিতা পড়ি, আমি সাগরের কবিতা পড়ি, আর কবি শাহিন মাহমুদ তো নিজেই বলেছে যে তার নামের আগে কবি আছে, কবি শাহিন মাহমুদ। তার লেখা আমি আগে কবি শাহিন মাহমুদ, তার ফেসবুক আইডি আছে। ভালো কথা তো, এটা তো ভালো কথা। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় হওয়ার আগে আমি এখানে কবিতা পড়ি, আমি তারা মোটামুটি লেখে এই জগতে যারা আছে, আমি মোটামুটি সাগরের কবিতা পড়ি, প্রত্যেকে অত্যন্ত ভালো লেখে। আমি এই কথা বলবো না যে প্রত্যেকে কবি এবং প্রত্যেকে প্রতিষ্ঠিত কবি হবে, কিন্তু আমি সারা রাত বসে সারা রাত জেগে থাকবো, অনেক শব্দ বের করতে পারি না। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। রিক্সায় যেতে যেতে 1969-এর গণ অভ্যুত্থানের সময় দেখে যে পাকিস্তানি বিহারিরা বাঙালিদের উপর অত্যাচার করছে, রিক্সা থেমে যায়, কবি হেলাল হাফিজের। তারপরে এসে দেখে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সেই কবিতা ছাপাবার কোনো সময় ছিল না, হাতে লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়ালে দেওয়ালে মেরে দেওয়া হয়েছিল। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে অথবা জ্বালাতে সংসার। আর কোনো কবিতা হেরাল মহাজের লেখা লাগে না। একটা কবিতায় 263টা মাত্র কবিতা, দুটো কাব্যবিন্যাস। নজরুল তার আমার জবান বিখ্যাত জবানবন্দিকে বলেছে যে, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলেই আমি এই প্রেমকে নীরব পৃথিবী থেকে নীরবে অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সব হবে, কত তো সংসার, কত কবিতা বেরোবে আমার নামে। সেদিন বন্ধু তুমি যেন যেও না, যদি তোমার পায়ের কাছে, তোমার ঘরের আঙিনায় একটি পায়ের সব ফুল পাও, সেইটিকে বুকে চেপে ধরে গুলো, বন্ধু তোমায় আমি পেয়েছি। তোমাদের মানে চাকরিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারা দিন মান, কারো গায়ে থাকিব না, নিঃসল নিষ্ঠুর আপনার মনে গুলি বয়ে কাটি বন্ধ বিদুর। আমি জানি না আমি জীবনে কখনো এরকম একটা শব্দ আমি বের করতে পারবো কিনা, আমার বেরোবে কি? যে বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলেই আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরবে উঁকি মানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী বীর বিদ্রোহী বক্তার পর বক্তা টেবিল নিয়ে ফেলবে থাপ্পড় মেরে। এই অসুন্দরে বলেছে, এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। এটা হচ্ছে কবি নজরুলের কবিতা। ঠিক আছে, সুতরাং আপনারা যারা কবিতা লেখার চেষ্টা করেন বা লিখছেন, সব ভালো কথা। এই ভালো কথা বলার মানুষ পৃথিবীতে আজকে বড় অভাব। দেশ এবং জাতির এক যুগ সন্ধানে আমরা প্রবেশ করেছি। এখন সেই জায়গা থেকে আমি আগেই বলেছি, সময় একটা অনেক প্রবেশ হয়ে গেছে। আমি কতকাল গান শুনি না, আমার এখনো গভীর রাতে হয়ে গেলে আমার কিছু প্রেমিকা পছন্দ করবে। আমার 73 বছর বয়স, আমার কিছু মনে থাকে না। আমার এই অনেক কবিতা আমি পড়ি, কবি খুশু পারভেজ আমার বন্ধু, সেই লোক তারপরে যে হুসেন নজরুল হক আছে, তারপরে আপনাদের মকবুল মাহফুজ আছে, অনেক আছে না কেশবপুরের দিকে, আপনার একটা নদীর নাম, নদীর নাম হয়েছে। এই অঞ্চলে তোমরা তো ভাই একমাত্র এদের সাথে তো অনুষ্ঠান আসামটা তো অনেক অনুষ্ঠান করছে তারিখে। আমি তখন মনিরা করতাম আর কি, ওই সময় আমি ওদের সাথে আমি জড়িত। সুতরাং আমি আশা করি কবি রাসেল আরো বড় পরিসরের আয়োজন করবে, যেখানে আরো কবির সমাবেশ সারাদিন তো অনুষ্ঠান হবে, হবে সবাই তার সমস্ত কবিতা পাঠ করবে, শব্দ যন্ত্রের ব্যবস্থা হবে। কারণ এই মানুষগুলো আমার ভালোবাসা করে। বকুল যে কবিতা লেখে, বকুলের ভিতরে যে আবেগ, যে অনুভূতি কাজ করে, বিষয়টা হচ্ছে যে আজকাল কবিতার ফেসবুক খুললে দেখি কবিতা লেখার কলা কৌশল। আমি কোনো কবিতা লেখার কলা কৌশল না লিখলে আমি আমি জানি না যে কিসের কলা কৌশল এই ব্যবসা। এই ব্যবসা কোথা থেকে, এর উৎপত্তি কোথা থেকে হয়েছে? কবিতা লেখা নাকি কলা কৌশল? বিদ্রোহী কবিতা লিখতে রাত 10টা থেকে ভোর 1টা পর্যন্ত, এই ভোর 6টা পর্যন্ত বিদ্রোহী কবিতা লিখছিল, তাও পেন্সিল দিয়ে, কোনো কলম ছিল না এখানে। বিদ্রোহী কবিতা কলা কৌশল একটা পেন্সিল। হ্যাঁ, কলা কৌশল। এখানে বলছে কলা কৌশল, বই কেন? বই কেন? তুমি এই সমস্ত লেখো এখানে, কবিতা কবিতা লেখা। আরে একটা শব্দ, আমার একটা কবিতা আছে, রামদয়াল আর প্রেম। অমাবস্যার গাঢ় অন্ধকারে যে ঘর ছেড়েছিল, সে তার মাকে বলেছিল তোমার জন্য স্বাধীনতা আনবে। কবিতা লিখে বই থাকেন আমার এরকম একটা। তো আপনি যেটা লিখবেন সেটা কবিতা। সুতরাং আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই, এই লাইব্রেরিতে আপনারা এসেছেন। লাইব্রেরিটাকে আপনারা এখানে এসে আপনারা লাইব্রেরি এই কর্মকাণ্ডকে আরো সমৃদ্ধ করেছেন। আপনারা আরো কবিতা লেখায় উদ্যোগ হবেন, কবিতা লিখবেন। আপনারা যারা ঘন্টার পর ঘন্টা কবিতা নিয়ে কথা বলছেন, ভালো কথা বলছেন, সুন্দরের কথা বলছেন,
হ্যাঁ, কবি নজরুল বলেছে যে সুন্দরের সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার সাধনা। তোকে বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম তার চোখে চোখ ভরা জল দেখছি। শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীপ নজর দিতে বেরিয়ে পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তাকে দেখেছি, ফাঁসি মঞ্চে তাকে দেখেছি। এটা নজরুলের আমার বিখ্যাত একটা কবিতা, তার জীবদ্দশায় শুনিয়েছে নজরুল। আপনাদেরকে আবার ধন্যবাদ, আপনাকে আমাকে সম্মানিত করার জন্য। আপনারা আমারও একজন, আপনাদের আমন্ত্রণ রইল। সব দায়িত্ব আমার। শুধু যদি আপনারা বলতেন যে আমরা আসবো, আমি অনেক ব্যবস্থা করতাম, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। আপনাকে ধন্যবাদ অনেক, আপনি এসেছেন রাজশাহী থেকে। হ্যাঁ, তো আমরা সবাই কবিতার সাথে থাকি, বাংলাদেশের সাথে সাথে থাকি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে থাকি, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকি। এটি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ জায়গা। ব্রিটিশ আমলে যখন হাতে লেখা পত্রিকা বেরোতো, তখন এখানে মাগুরায় অমৃত বাজার নামে পত্রিকা বেরোতো। শিশির ঘোষ এখানে ছিল। এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রবেশদ্বার। আমরা যেমন পাকিস্তান আমলে ভারতের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এই ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে আমরা সেদিন খুঁটা কোদাল নিয়ে মাস্টার গয়রা পর্যন্ত চলে গেছিলাম পাকিস্তানকে রক্ষার জন্য। ঠিক তেমনি আমরা ব্রিটিশ সম্মেলনেও এইখানে এইখানে আমাদের দুজন ব্রিটিশ আন্দোলনে দুজন বীর আছে, তাদেরকে জানতে হবে যে আমাদের সেই দুজন কি নাম, দিগম্বর বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, তারা দুই ভাই নদীর ওপারে বাড়ি। আপনাদের আজকে ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এই আমাদের বিদ্রোহ শিখেছে দিগম্বর বিশ্বাস। আপনারা এখানে যারা নতুন প্রজন্মের ছেলেপেলে আছে, যশোরে নীল বিদ্রোহ ইতিহাস করবেন। কত হিংস্র নীল বিদ্রোহের ইতিহাস। নীল যারা চাষ করতো না, তাদেরকে পুলিশ সঙ্গে বেঁধে রাখা হতো, রেখে তাদের মাথায় মাটি দেওয়া হতো, মাটি দিয়ে তার উপরে নীল গাছ লাগানো হতো। যতদিন পর্যন্ত ওই নীল গাছ না হতো, ততদিন পর্যন্ত ব্রিটিশরা ওকে বেঁধে থাকতো। তার সেই শুকনো শরীর শুকিয়ে যেত, তারপরে ওই নীল নিয়ে তারা ব্যবসা করতো। এই ছিল এই ইতিহাস আগামী প্রজন্মকে জানতে হবে যে নীল বিদ্রোহ কি জিনিস। নীল বিদ্রোহের করে অসংখ্য ভারত এবং বাংলাদেশে আমার কাছে লাইব্রেরি আছে, 400 মতো বই আছে। আমি গত 2 মাসও আমি প্রায় 300 মতো আমি বই কিনেছি আর কি। যশোরে যারা লিখে, সাজিদুর রহমান সহ, তারপরে আমাদের হোসেন আলী সহ যারা লিখেছে, সবগুলো আমার কালেকশনে আছে। তো আপনারা 10 মিনিট বক্তৃতা করতে গেলে 2 ঘন্টা বলতে হয়, 1 লাইন কবিতা লিখতে গেলে 100টা কবিতা লিখতে হয়। সুতরাং প্রথমে আপনাকে বলতে হবে, তারপরে আপনাকে লিখতে হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের একজন যশোরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমাদের মানে এই অঞ্চলে যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যশোর জেলা, তখন যশোর জেলা মানে কিন্তু 4টে জেলা ছিল, 5টা জেলা, ছেলেদা, মাগুরা, নড়াইল, মুজিব বাহিনীর প্রধান জনাব মনি 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আজকে বিকাল 5টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তার স্মৃতি আমরা একটি দাঁড়িয়ে নিরাপত্তা পালন করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার শেষ হয়েছে। তো আমি আমার বক্তব্য শেষ করেছি। আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। তারা এই ধরনের আয়োজন করতে গেলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সকলের সহযোগিতা নিয়ে যতটুকু করার দরকার ততটুকু করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।